কিন্তু আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন, আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন। গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? তাদের রক্ত নাই শরীরে? এই আর্মির ভেতর থেকে সবসময় ষড়যন্ত্র উঠে এসেছে। আর্মিকে খুব সাবধান করে দিচ্ছি, আপনারা যা করছেন ভালো হচ্ছে না। রাজনীতিতে যে জড়াবেন, রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করা হবে। আর্মির যে অফিসিয়ালরা আছেন, যারা অফিসার আছেন, খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা রাজনীতিতে জড়াবেন, আপনাদের সাথে রাজনীতি হবে। আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন, বাঙালি জানে কি করে অস্ত্র ভেঙে চুরমার করে দেশকে স্বাধীন করতে হয়। এটা পাকিস্তান পান নাই যে আর্মি এসে ক্ষমতায় বসবে, এটা বাংলাদেশ। এইখানে যদি কোনো টাল্টি বাল্টি করা হয় একদম দেখাই দেওয়া হবে। এখানে আর্মি, আপনি দেখছেন সকাল থেকে আর্মি গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে গোপালগঞ্জে। সকাল থেকে আমি 8 জনের মৃত্যুর খবর শুনেছি, এটা কনফার্ম নিউজ না, কিন্তু গোপালগঞ্জের 5টা জায়গায় 5 জনের সাথে কথা বলেছি, সবাই মুভ করতেছিল, তাদের সবার মুখ থেকে আমি 8 জনের মৃত্যুর খবর শুনেছি। এর ভিতরে 3টা নাম আমি উদ্ধার করতে পেরেছি। একজন হচ্ছে দীপ্ত সাহা, একজন হচ্ছে সোহাগ, একজন হচ্ছে আপনার রমজান নাম। এই 3 জনের নাম আমি উদ্ধার করতে পেরেছি। বাদবাকিদের পরিচয় এখনো আমি জানি না। তাদের সোহাগ না, আমি সরি নামটা ভুল বলেছি, সোহেল মারা গেছে সবার আগে। হ্যাঁ, এর ভিতরে কিছু ভিডিও এসেছে যেখানে গুলি খেয়েছে, যেখানে গুলি খেয়ে কাঁপতাচ্ছে, রক্তে ভেসে গেছে, এগুলো আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। দীপ্ত সাহার একটা ভিডিও আমি শেয়ার করছি, এই ভিডিওটা যখন আমি শেয়ার করছি তখনও দীপ্ত সাহা বেঁচে ছিল, বেঁচে ছিল। তার তলপেটে গুলি লেগেছে, তলপেটে গুলি লেগে সে কাঁদতাচ্ছে, সে গড়াগড়ি খাচ্ছে, এবং আমি ভিডিওটা শেয়ার করার মনে হয় 20 মিনিটের মধ্যে সে মারা গেছে। দীপ্তকে আওয়ামী লীগের না ছাত্রলীগের কিছু? দীপ্ত আওয়ামী লীগের ছাত্রলীগের বলে কোনো কথা নেই। আওয়ামী লীগের ছাত্রলীগের কেউ তো আসলে মানে গোপালগঞ্জে তারা তো কাউকে রাখে নাই। গত 10 দিন ধরে তারা সকল মানুষকে গ্রেপ্তার করেছে। ইভেন আওয়ামী লীগের নেতাদের বউরা যারা আছে, যারা রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে না পেয়ে তাদের বউদেরকে তুলে নিয়ে এসেছে। এটা গতকালকের ঘটনা। হ্যাঁ, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, গোপালগঞ্জে কাউকে ওরা রাখে নাই, সবাই জেলে। এখন যারা মারা যাচ্ছে এরা সবাই সাধারণ মানুষ, গোপালগঞ্জের সাধারণ মানুষ। তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা শেখ হাসিনাকে ভালোবাসে। তারা গোপালগঞ্জে এসে এই মানুষগুলা যে মুজিববাদ মুর্দাবাদ বলবে, এটা তারা সহ্য করতে পারে নাই। একটা কথা বলি, গত 10 মাসে 11 মাসে প্রতিদিন 11 জন করে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, গণহত্যা চলছে। এই মানুষগুলা কারোর না ভাই, কারোর সন্তান, তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং আজকে গোপালগঞ্জে এসে, আপনি যদি বাংলাদেশ ধরেন, বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে গোপালগঞ্জে এসে নির্বিচারে গুলি করে আর্মি মানুষ হত্যা করেছে। এবং এই মানুষগুলো সবাই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যে তারা হত্যা করেছে আর্মি, এর জবাব আর্মিকে দিতে হবে। একটা কথা আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আপনার এই শো এর মাধ্যমে আর্মির উদ্দেশ্যে কথা বলতে চাই। হ্যাঁ, আর্মির সবাই তো আসলে অপরাধী না। যারা সৈনিক আছে তারা তো আসলে হুকুমে চলে। যারা অফিসার আছে, খুব পরিষ্কার ভাবে গত 5ই আগস্টের পর আমরা অনেকেই সন্দিহান ছিলাম আর্মি এর সাথে জড়িত ছিল কি ছিল না। এখন গতকালকে এটা পরিষ্কার হয়ে গেছে। আপনি আর্মির অফিসিয়াল পেজ থেকে যে ভিডিওটা ছাড়া হয়েছে, নেভির অফিসিয়াল পেজ থেকে যে ভিডিওটা ছাড়া হয়েছে, এটা তো তাদের চরিত্রটা খুব পরিষ্কার। এবং এইখানে জুলাই আগস্টে যে প্রতারণা ছিল, সেইখানে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে, আমার প্রশ্নটা এখন যে সেই স্নাইপার কি আর্মির লোক ছিল কিনা, আমার প্রশ্ন আছে। আগস্টে যখন আর্মির যিনি চিফ ওয়াকার, উনি কি বলেছেন? উনি বলেছেন যে আমরা সাধারণ মানুষের প্রতি গুলি করতে চাই না, আমরা রাজনীতিতে জড়াতে চাই না, রাইট? কিন্তু
আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন, আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন। গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? তাদের রক্ত নাই শরীরে? এই আর্মির ভেতর থেকে সবসময় ষড়যন্ত্র উঠে এসেছে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই আর্মিরই কিছু মানুষ। এই আন্দোলনের সাথে যারা জড়িত আছে তার ভেতরে আর্মির কিছু মানুষ জড়িত আছে, হিসাব খুব পরিষ্কার। আর্মিকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ভাই 1971 সালে পাকিস্তানিদেরও আর্মি ছিল, তাদের সেনাবাহিনী ছিল, তাদের নৌবাহিনী ছিল, তাদের বিমান বাহিনী ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, অত্যাধুনিক অস্ত্র। এবং ওই সময় বলা হতো পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেনাবাহিনী, অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। বাঙালির হাতে কি ছিল? বাঙালির হাতে শুধু ছিল যে লাঠি, ওই গুলতি, তারপরে কিছু মানধাতার আমলের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের 303 রাইফেল। আর্মি দিয়ে কিন্তু বাঙালিকে দমায় রাখা যাবে না। আর্মি কতজন আছে? আমার প্রশ্ন, আর্মির যে অস্ত্রাগার আছে সে অস্ত্রাগারে কি 18 কোটি বুলেট আছে? যদি 18 কোটি বুলেট থাকে, এক একটা বুলেট দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করে, তাও বাংলাদেশকে তারা এই এনসিপির হাতে তুলে দিতে পারবে না। আর্মিকে খুব সাবধান করে দিচ্ছি, আপনারা যা করছেন ভালো হচ্ছে না। রাজনীতিতে যে জড়াবেন, রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করা হবে। আর্মির যে অফিসিয়ালরা আছেন, যারা অফিসার আছেন, খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা রাজনীতিতে জড়াবেন, আপনাদের সাথে রাজনীতি হবে। আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন, বাঙালি জানে কি করে অস্ত্র ভেঙে চুরমার করে দেশকে স্বাধীন করতে হয়। এটা পাকিস্তান পান নাই যে আর্মি এসে ক্ষমতায় বসবে, এটা বাংলাদেশ। এইখানে যদি কোনো টাল্টি বাল্টি করা হয়, একদম দেখাই দেওয়া হবে। আর এই এনসিপির নেতারা এত বড় বড় কথা বলে এসে আজকে আর্মির গাড়িতে চড়ে, ওরা কিন্তু গোপালগঞ্জ থেকে বের হইতে পারে নাই, ওরা গোপালগঞ্জেই আছে। ওরা এসপি অফিসে যেখানে আটকা পড়েছিল সেখান থেকে আর্মির এপিসিতে করে ওরা সার্কিট হাউসে গিয়ে লুকাইছে। গোপালগঞ্জ থেকে বের হইতে পারবে না। আর্মি আসুক, বিজিবি আসুক, র্যাব আসুক, যেই আসুক না কেন, এটা গোপালগঞ্জ। বাঁধন, এই আর্মি আমাদের তো মুক্তিযুদ্ধের আর্মি, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠছিল আর্মিটা, এবং এই আর্মির প্রধান জেনারেল ওয়াকার আর্মি চিফ হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই গোপালগঞ্জে এসেছিলেন। প্রথমে 32 নম্বরে যান, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন, গোপালগঞ্জে এসেছিলেন। সেই আর্মি এই যারা তাদের সাজোয়া যানের ভেতরে করে নিয়ে পালিয়ে গেল, এরা এই কয়েক মাস আগে এই আর্মির অস্তিত্ব নিয়ে কথা বলেছে, এই আর্মিকে শাসিয়েছে যে রাজনীতি যাতে না জড়ানো হয়। সেই আর্মি রাজনৈতিক কিছু চরিত্রকে সাজোয়া যানের ভেতরে করে নিয়ে এসেছে জনগণের বিপক্ষে যারা দাঁড়িয়েছে। ভাই এগুলো তো সব নাটক। যারা এই যে আর্মির বিরুদ্ধে কথা বলেছে, এরা তো আর্মির ঘাড়ে চড়ে ক্ষমতায় আসছে। আপনি দেখেন নাই নাহিদ কার ঘাড়ে চড়ে বক্তব্য দিছে? কোন আর্মি অফিসার, কোন সৈনিক, কোন একজন সিভিলিয়ানকে ঘাড়ে চড়ায় বক্তব্য দিতে পারে? আর্মির কোন কোড অফ কন্ডাক্টে এটা আছে? আপনি যদি খেয়াল করেন, যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়, 32 নম্বর যখন ভাঙা হয়, আর্মি দাঁড়ায় সেখানে পাহারা দিছে। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন দ্বিতীয়বার ভাঙা হয়, সেই দিন ওইখানে আর্মি দাঁড়ায় পাহারা দিছে। যে সৈনিক পাহারা দিছে দোস্ত তার না, যে অফিসার নির্দেশ দিছে আমরা প্রত্যেকের নাম জানি। এত সহজে ছাড়া হবে না। আপনি আর্মি হন আর যাই হন, আপনার হাতে অস্ত্র আছে, এত সহজ না। অস্ত্র দিয়ে গুলি করে আপনি কয়জনের মারবেন? বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা যাই থাকুক না কেন, তারা সবাই পালায় যাক, কোনো সমস্যা নেই। যারা আওয়ামী লীগ করে না, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী,
তাদের কাছে জবাবদিহি দিতে হবে। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী তাদের কাছে জবাবদিহি দিতে হবে। এইসব পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য যারা, হানাদার বাহিনীর যারা উত্তরসূরি, যারা নিজেদেরকে রাজাকার বলে, আমার বাপ রাজাকার, আমার দাদা রাজাকার, তাদের পেছনে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দিচ্ছে, এই আর্মিকে জবাবদিহি করতে হবে। আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, একটা কেউ ছাড়া হবে না। এত বড় সাহস, গোপালগঞ্জে এসে গুলি করে মানুষ মেরে থেকে বেরোয় যাবে, এত সহজ না। এবং গোপালগঞ্জে কিন্তু এখন কিন্তু আসলে আওয়ামী লীগের লোকজন নেই, ছাত্রলীগের লোকজন নেই। গোপালগঞ্জে মানুষ, সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখালো, বাংলাদেশের সিম্বল হয়ে থাকবে কিন্তু এটা। অবশ্যই গোপালগঞ্জ তো বাংলাদেশ, বাংলাদেশের হৃৎপিণ্ড গোপালগঞ্জ। সেখান থেকে উঠে এসেছেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মাটির মানুষের কাছ থেকে আপনি কি আশা করেন? আপনি সেই মাটিতে গিয়ে দাঁড়ায় মুজিববাদ মুর্দাবাদ বলবেন, আর আপনি ওখান থেকে কোনো প্রতিরোধ ছাড়া ফেরত আসতে পারবেন? এত সহজ না তো বিষয়টা। আওয়ামী লীগ ভাড়না যাক, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর থাকার দরকার নাই ওইখানে। গোপালগঞ্জের সাধারণ মানুষ থাকলেই যথেষ্ট, আর কারো লাগবে না। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা যেমন অস্ত্র ধরেছিল, তার চেয়ে বেশি পরিমাণ মানুষ তো অস্ত্র ধরেছিল যারা সাধারণ মানুষ ছিল, তাই না? যে মানুষটা খাবার খাইতে দিছে মুক্তিযোদ্ধাদের, সে কি আওয়ামী লীগ করতো না? সে সাধারণ মানুষ ছিল, সে সাধারণ মানুষ ছিল। যেই মাঝি মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবাই দিছে পাকিস্তানি হানাদারকে ওই নৌকাতে রেখে, সে কি আওয়ামী লীগ করতো? সে সাধারণ মানুষ ছিল। আজকে সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। এর প্রতিশোধ আসবেই। প্রকৃতির প্রতিশোধ আছে, প্রকৃতির প্রতিশোধ আছে। এর প্রতিরোধ যেমন গোপালগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে, সারা বাংলাদেশ থেকে উঠে আসবে। 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর দীর্ঘদিন কিন্তু তার কেউ কবর জিয়ারত করতে পারে নাই। আর্মি এটা পাহারা দিয়ে রেখেছে। গত 10 মাস ধরে সেই কবরে আর কেউ জিয়ারত করতে পারেন নাকি? ওখানে তো কাউকে যেতে দেওয়া হয় না। গতকালকে আমার একজনের সাথে কথা হলো, কবরের পাশেই একটা বাড়িতে থাকেন ওনারা বলছেন এখানে মানে গতকালকে যশোর থেকে আর্মি এসেছে, শুধু টুঙ্গিপাড়াতে, আর কোথাও না, কিন্তু শুধু টুঙ্গিপাড়াতে, গোপালগঞ্জ সদরেও না। গোপালগঞ্জ সদরে বেশিরভাগ পুলিশ নিয়ে আসছিল। আর আজকে যেগুলো দেখতেছেন, এরা এই যে এনসিপির যে নেতারা আছে, এরা সাথে করে নিয়ে এসেছে। ওখানে সাধারণ মানুষ যায় নাই তো, আপনারা সকাল থেকে ছবি ভিডিও দেখতেছেন, কেউ যায় নাই ওখানে। মঞ্চের উপরে কয়েকজন দাঁড়ায় হইচই চিল্লাপাল্লা করতেছিল, হাতে গোনা কয়েকটা মানুষ, 10 জন থেকে 15 জন। আর ওরা যে গাড়ি বহর নিয়ে এসেছে, গাড়ি বহরে করে বেশিরভাগ মানুষ নিয়ে এসেছে। ওদের মঞ্চে যে কয়জন দাঁড়ানো ছিল সামনে, তার চেয়ে কম মানুষ ছিল। 32 নম্বর ভাঙার পর থেকে এই আর্মি গোপালগঞ্জের মানুষের মাঝে যে ভয়টা ভেতরে ঢুকেছে, জাতির পিতা বঙ্গবন্ধুর শেষ শয্যাটা এটা ভেঙে ফেলতে পারে। এই বাংলাদেশে এগুলো আমরা কখনো দেখি নাই। চিটাগাঙে বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের কবরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এই বঙ্গবন্ধুর মাজারটা, শেষ শয্যাটা ভেঙে দেওয়ার ঘোষণা আছে কিন্তু। হ্যাঁ, আমরা সেটা জানি। এবং সেই ঘোষণা আসার পরে ওইখানে তো আওয়ামী লীগের কেউ উপস্থিত নাই। আমি যখন ফোন দিয়েছি, স্থানীয় মানুষরা, অর্থাৎ টুঙ্গিপাড়ার মানুষ এবং টুঙ্গিপাড়ার আশেপাশে কিন্তু কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামের মানুষরা, তারা বলেছে যে আওয়ামী লীগের লাগবে না। আমার বাড়ি হাতে হাইশো আছে, হাইশো চেনেন কিনা জানি না, ওই যে বড় হচ্ছে আপনার ঘাস কাটার দা, হ্যাঁ, হাইশোতে শান দিচ্ছি বসে বসে। ওরা তো মাজার বলে মুজিবের মাজারে হাত দিক, ওরা ঢুকতে পারবে, বেরোইতে পারবে না। ওরা ঢুকতে পারবে, ওরা বের হইতে পারবে না। কালকে আপনার একটা ফেসবুক লাইভ আমরা দেখতেছিলাম, আপনি অনেক মানুষের সাথে কথা বলে গোপালগঞ্জের তথ্যটা তুলে এনেছিলেন সেখানে। পরিস্থিতি কি সেরকম না
কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, পরিস্থিতি তো আসলে সেরকমই। গতকালকে আমি বলছি যে এদিক থেকে কোনো ধরনের উস্কানি হবে না, কোনো উস্কানি দেয়া হবে না। এটা মানুষের সাথে যেমন কথা বলেছি, ওখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে বা ছাত্রলীগের নেতাকর্মীরা আছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছে ভাই আমি কিভাবে যাব, আমার নামে হচ্ছে মামলা আছে, আমার বাড়িতে সকালে একবার পুলিশ আসছে, দুপুরে একবার পুলিশ আসছে, বিকালে একবার পুলিশ আসছে। হ্যাঁ, আমার তো এলাকায় ঢোকার উপায় নাই, ওখানকার সাধারণ মানুষ বলছে যে না, ওরা আসবে, ওরা গোপালগঞ্জ শহরে প্রোগ্রাম করে চলে যাবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আইসা যদি বঙ্গবন্ধুরা অপমান করে, আইসা যদি আমাদের কোনো প্রকার উস্কানি দেয়, আমরা তো এটা ছেড়ে কথা বলবো না। আমরা তো গোপালগঞ্জের মানুষ, আমরা তো এটা এত সহজে ছাড়বো না। হ্যাঁ, ওরা যদি ওদের মতন করে আইসা একটা রাজনৈতিক দল তারা গঠন করছে, সে ষড়যন্ত্র করে হোক, যাই করে হোক, বিদেশি সহায়তায় হোক, যেভাবে হোক, হ্যাঁ, তারা কথা বলে চলে যাবে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় বঙ্গবন্ধুরে নিয়ে অপমান করবে, মুজিববাদকে নিয়ে অপমান অপদস্থ করবে, আমরা সহ্য করব না। এবং আপনারা দেখেছেন যে তারা গিয়ে ঠিক সেই কাজটা করেছে। এবং তারা আসার আগে যখন এই মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা যখন আসে, তখনই তাদের মনে হয়তো ভয়টা আরো বেড়েছিল। তখন না, মানে ভয়ের কি আছে, বিষয়টা হচ্ছে যে তারা এটা একটা উস্কানি তাদের পক্ষ থেকে, এবং তারা এটা দেখাইতে চাইছে যে হ্যাঁ, বাংলাদেশে তারাই সবকিছু। তারা দেখাইতে চাইছে যে অন্যান্য জায়গায় পদযাত্রা, আর হচ্ছে গোপালগঞ্জে তারা মার্চ করতেছে। মার্চ করতে এসে যে ফাটা বাসে আটকায় যাবে, তারা তো এটা চিন্তা করে নাই। তারা মনে করছে আমার পিছনে আর্মি আছে, আমার পিছনে পুলিশ আছে, আমার পিছনে র্যাব আছে, আমার পিছনে বিজিবি আছে, আমারে কে কি করবে। ও ভাই, পুরো ক্যান্টনমেন্ট নিয়ে আসলে তো তুমি গোপালগঞ্জ থেকে ফিরতে পারবা না। তুমি যদি গোপালগঞ্জের ছেলেরে অপমান অপদস্থ করো, তোমার ক্যান্টনমেন্টে সব গাড়ি ফুরাই যাবে, তোমার গাড়ির তেল ফুরাই যাবে, তোমার বন্দুকের সকল গুলি ফুরাই যাবে, গোপালগঞ্জ থেকে তুমি বেরোতে পারবা না। এত সহজ না তো। আজকে ওই এসপি অফিসে বসে এই এক জায়গায় ফোন দিচ্ছে, আর এক জায়গায় ফোন দিচ্ছে, বলছে যে আমার এই হেলিকপ্টার পাঠাও, এই পাঠাও, সেই পাঠাও। হ্যাঁ, কেন তোমরা না জনগণের রাজনীতি করো? জনগণ এসে তোমাদের বাঁচায় নাই? ওখান থেকে লাইভ করতেছে যে জনগণের জন্য আমরা অপেক্ষা করছি। জনগণ তো গেছে, জনগণ গিয়ে যা দেশে, ওরা ওইখান থেকে ইঁদুরের মতন, কলে পড়া ইঁদুরের মতন একবার এই জায়গাতে ওই জায়গা দৌড়াচ্ছে, ওই জায়গা থেকে ওই জায়গা দৌড়াচ্ছে। ভিডিও দেখেন নাই হাসনাত সার্জিস এইগুলো যে দৌড়াতে পালাচ্ছে, মানে এসপি অফিসের ভিতরে ঢুকতেছে। আবার ওই যে নাটক করে না যে আমারে ধর, নালে কিন্তু আমি মারবানে। হ্যাঁ, পিছন থেকে 2-4 জন টেনে ধরছে, বলছে না আমি কিন্তু যাবানে। হ্যাঁ, এইসব নাটক তো আমরা বুঝি, ছোটবেলায় করে আসছি। আপনার অনুসন্ধান কি বল বাদন? আজকে তার কোন দিক দিয়ে এসছে গোপালগঞ্জে? তারা আসছে হচ্ছে আপনার, তারা তো ছিল হচ্ছে ভোলাতে। হ্যাঁ, ওই দিক থেকে আপনার জায়গাটার নাম ভুলে গেলাম, একটা মোড়, ওই মোড় দিয়ে ওরা ঢুকেছে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার কোটালীপাড়া হয়ে একটা ঢোকার রাস্তা আছে। হ্যাঁ, ওই রাস্তাতে তো ঢুকতে পারে নাই, কারণ কোটালীপাড়া থেকে আপনার টুঙ্গিপাড়া পর্যন্ত না হলেও 250-এর উপরে গাছ ফেলানো হয়েছে কালকে রাত থেকে এখন পর্যন্ত। হ্যাঁ, এই গাছ সরাইতে গেলে আপনার 3 দিন লাগবে। গ্রামের মানুষের 71-এর প্রতিবাদ কিন্তু গাছ ফেলে রাখে। হ্যাঁ, ওই পাকিস্তানি আর্মিও কিন্তু এই ধরনের প্রতিবাদের মুখে পড়ছিল। আর গোপালগঞ্জের যে ভৌগোলিক যে অবস্থান, সে ভৌগোলিক অবস্থানের কারণে একটা বিষয় আছে যে আপনি যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার দুই পাশে কিন্তু বেশিরভাগ খানাখন্দ, নদী নালা, এই যে খাল, এই টাইপের অবস্থা। হ্যাঁ, ওখান থেকে বের হইতে হলে আপনার তো রাস্তা দিয়ে যেতে হবে, রাস্তা ছাড়া তো উপায় নাই। নাহলে আপনার নৌকা করেও আপনি বেশি দূর যাইতে পারবেন না, খাল তো এক জায়গায় শেষ হয়েছে। নাহলে আপনার উড়ে যাইতে হবে। উঠতে হইলে তো আপনার যেগুলো প্রাইভেট এভিয়েশন কোম্পানি আছে তাদের কাছে তারা ফোন দিচ্ছে, তারা বলতেছে যে আমরা হেলিকপ্টার দিতে পারবো না, কারণ এখানে সিকিউরিটির বিষয় আছে, আমাদের এত কোটি টাকার হেলিকপ্টার, ওখানে গেলে তো ভেঙে ফেলে দিবি। হ্যাঁ, আর্মির হেলিকপ্টারের কথা যদি বলেন, আর্মির হেলিকপ্টারের সাথে একটা প্রোটোকল আছে। একটা এনসিপি, একটা রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে আসার জন্য যে এপিসি পাঠাইছে, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, এটাই তো অনেক কিছু।
এটা তো আর্মির প্রোটোকলের ভিতরে পড়ে না। এটা হয়তো প্রতিরক্ষা মন্ত্রী পাঠাইছে, প্রতিরক্ষা মন্ত্রীও কিন্তু আর্মির এটা পাঠাইতে পারে না। সে পুলিশ পাঠাইতে পারে, সে বিজিবি পাঠাইতে পারে, সে র্যাব পাঠাইতে পারে। আর্মি কোন জায়গায় যাইতে পারে না পারে তার একটা কোড অফ কন্ডাক্ট আছে। আর একটা রাজনৈতিক দলকে তারা সুবিধা দিচ্ছে, এটা হইতে পারে না। আপনার 2006-07 কথা মনে আছে কিনা জানি না, বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল। হ্যাঁ, আর্মি তখন ক্ষমতায়, বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল। তখন একটা মাত্র রাজনৈতিক দল রাজনৈতিক বক্তব্য দিত, মনে আছে আপনার? হ্যাঁ, একটা মাত্র রাজনৈতিক দল হচ্ছে এই যে ডক্টর ইউনূসের নাগরিক পার্টি, নাগরিক শক্তি। এর বাইরে আর কারো রাজনীতি করা নিষিদ্ধ ছিল। আমরা ভলকার টুর্কের কথা তো শুনছি। ভলকার টুর্ক কি বলছে? ভলকার টুর্ক এটা পাবলিক রেকর্ড। ভলকার টুর্ক সে পরিষ্কারভাবে বলেছে যে আমি আর্মিকে বলেছি যে তোমরা যদি এর ভিতরে সম্পৃক্ত হও তাহলে কিন্তু এই যে জাতিসংঘ হচ্ছে পদক্ষেপ নিতে বাধ্য হবে, বা জাতিসংঘের যেই শান্তি মিশনে যাওয়া এই বিষয়ক। এখন সেটা একটা পাবলিকলি স্বীকার করছে, এর পেছনে কি চলেছে সেটা তার আমরা জানি না। আজকে তো বোঝা যাচ্ছে যে জাতিসংঘের মাধ্যমে, ভলকার টুর্কের মাধ্যমে তাদের আর্মির উপরে নির্দেশনা ছিল। এটা আমরা ধারণা করে নিতেই পারি। গতকালকার ঘটনা, আজকের ঘটনাতে আমরা এটা খুব পরিষ্কার ভাবে ধারণা করে নিতে পারি। 2 দিয়ে তো 4 হয়, 2 দিয়ে তো কখনো 5 হয় না। তো তাদের পক্ষ থেকে নির্দেশনা ছিল আর্মিকে, এই নির্দেশনা ছিল যে এই সরকার ফেলাইতে হলে তোমাদেরকে লাগবে এবং তোমাদেরকে অ্যাক্ট করতে হবে। আর্মি গতকালকে দেখাই দিছে, আজকে গোপালগঞ্জে আর্মি দেখাই দিছে। সাধারণ মানুষের রক্ত ফলাইছে, সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে গোপালগঞ্জের রাজপথ। একটা ছবি দেখলাম বাঁধন, ছবি দেখলাম হচ্ছে ওদের যে মিটিং, যেটা আর কি ওদের মিটিং এর আমরা তো প্রথম দিকে সকাল থেকে খালি চেয়ার গুলো দেখতেছিলাম, লাল রঙের চেয়ার। পরে মিটিংটা স্টেজের পেছন থেকে তোলা ছবিটা, সামনে হচ্ছে যারা, এরা হচ্ছেন টেলিভিশনে ক্যামেরাম্যান, কন্টেন্ট ক্রিয়েটর, সব এরা। আর কোনো জনসভা তো জনগণ আসবে কেউ নাই। আপনি এখন গোপালগঞ্জে দাঁড়ায় আপনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন, সেখানে জনগণ আপনি কি করে আশা করেন? আপনি মুজিববাদকে কবর দিতে চাইবেন, সেখানে আপনি জনগণ কি করে আশা করেন? হ্যাঁ, আমি ওইখানে সকালবেলা আপনার 11টার সময় তো তাদের আসার কথা ছিল। 12:30 12:34 আমার পরিচিত একজন গেছিল, ওখানে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছে। ওরা বলছে যে ওই 10 থেকে 15 জন, এর ভিতরে হচ্ছে অর্ধেক হচ্ছে মাথায় দাড়ি, মুখে দাড়ি, মাথায় টুপি, এই হুজুর 10 থেকে 15 জন ওইখানে অবস্থান করতেছে। এর বাইরে ওইখানে 150 থেকে 200 জন পুলিশ আর 30 থেকে 40 জন ক্যামেরাম্যান বা সাংবাদিক ছিল ওইখানে। এবং তারা যখন আসছে ওখানে, তারা আসার সময় আরো কিছু সাংবাদিক তাদের সাথে সফর সঙ্গী হিসেবে ছিল, এটা থাকে। তো তারা এসে সামনে ওই পুরোটা তারাই ছিল। এই যে আপনার ওইখানে গহরডাঙ্গা যে মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে কিছু মানুষ আসছে, মাদ্রাসা থেকে 8-10 জন ওই যে হুজুররা আসছে, বা যারা জামাত শিবির করে তারা হয়তো আসছে। হ্যাঁ, এর বাইরে সাধারণ মানুষ, গোপালগঞ্জের মানুষ কেউ নাই ওখানে। ইয়াতে মূলধারার মিডিয়া বাংলাদেশের আজকাল দুর্ভাগ্য, সব খবর আমরা পাই না। ওই মূলধারার মিডিয়া নিউজে আছে যে তাদের সভা শেষে, এনসিপির সভা শেষে তাদের উপর আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, মূলধারা মিডিয়া তো সেখানে বলতেছে, সরাসরি প্রত্যেকটা বলতেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ আক্রমণ করছে। ছাত্রলীগ আওয়ামী লীগ তো অস্তিত্ব নেই, সব তো জেলে। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগ কি করে আক্রমণ করে? একজন ছাত্রলীগের নেতা দেখাইতে পারবে যারা এখানে আক্রমণের সাথে জড়িত ছিল? সব তো সাধারণ মানুষ, বা আমি যদি শফিকের ভাষায় বলি প্রেশার গ্রুপ, তাই না? আপনি যদি মব সংস্কৃতির কথা বলেন, প্রেশার গ্রুপ হিসেবে অভিহিত করেন, তাহলে এটা গোপালগঞ্জের প্রেশার গ্রুপ। এখানে তো কোনো রাজনৈতিক মানুষ ছিল না,
ওখানে ছিল গোপালগঞ্জের প্রেসার গ্রুপ। গোপালগঞ্জের প্রেসার গ্রুপের প্রেসারে টিকতে পারতেছো না, আওয়ামী লীগ থাকলে কি করতে তোমরা? আর খুব সাধারণভাবে বাঁধন কিছু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে রংপুর এরশাদ দলের একটা পকেট, সেটা বগুড়া বিএনপির একটা পকেট, গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা পকেট। এইখানে গণজাগরণ মঞ্চের সময় আপনার মনে আছে কিনা জানি না, ওই যে সিরাজগঞ্জে চান্দাইকোনা থেকে আমরা পথসভা শেষ করে যখন বগুড়াতে যাই, যাওয়ার পথে আমাদের উপর আক্রমণ হলো মনে আছে? বাসে আমি যেই সাইডটায় বসে আছি ওখানে তো বোম মারছিল, ছবি দিছিলাম ফেসবুকে। হ্যাঁ, ওখানে বোম মারছিল, এই ককটেল বোম মারছিল। আমাদের যে ব্যানারটা ছিল বাসের পাশে লাগানো, ওই ব্যানারটা ছিঁড়ে গেছিল। হ্যাঁ, এবং রাস্তার দুই পাশ থেকে গুলি করতেছে, রাস্তার দুই পাশ থেকে বৃষ্টির মতন গুলি করতেছে। এর ভিতরে গাড়িতে একজন আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে আসছিলেন, উনি এসে তখন পরিচয় দিলেন যে আমি ডিজিএফআই, বইলা হচ্ছে আমাদের আর ইমরান ভাইরে জড়াই ধরলেন, ধরে বললেন যে গাড়ির ভেতরে মাঝখানে আপনারা শুয়ে পড়েন। আমরা শুয়ে পড়ি না, আমরা বসেছিলাম, আমরা দেখতেছিলাম যে কোন দিক থেকে কে গুলি করতেছে, কোন দিক থেকে ইয়া করতেছে। বিষয়টা হচ্ছে যে আপনার যখন কোনো জায়গায় যেতে হবে তখন খুব স্বাভাবিকভাবে ওই অবস্থানটার কথা আপনাকে চিন্তা করতে হবে, এখানকার মানুষের কথা চিন্তা করতে হবে। আমরা কিন্তু ওইখানে গিয়ে কখনো বলি নাই যে জিয়াউর রহমানের মুখে জুতো মারি। আমরা কিন্তু ওইখানে গিয়ে একবারও বলি নাই যে জিয়াউর রহমানের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে আসছি, একবারও বলি নাই। কারণ ওইখানকার মানুষের সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি রাজনৈতিক খেলা খেলতে চান, তাহলে আপনি ওই রাজনৈতিক খেলা যদি না বুঝেন, হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, আর্মি র্যাব পুলিশ বিজিবি সব নিয়ে এসে আমি খুব পালোয়ান হয়ে গেছি, পালোয়ানগিরি ছুটোই দেবে। এলাকার মানুষ তো পালোয়ানগিরি রাখবে না, তাই না? আমার কথার মাঝে মধ্যে গোপালগঞ্জের মানুষের ভাষা চলে আসতেছে, কালকে তো অনেক কথা বলতেছি। তো আসলে আপনার তো আপনার উচ্চারণে গোপালগঞ্জ তো কোনোভাবে আসার কথা না, গোপালগঞ্জ থেকে বহু দূরে আপনি। আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার নানা বাড়ি হচ্ছে গোপালগঞ্জের সীমানার ঠিক পাশে, আপনার নড়াইলের কামাল প্রতাপ গ্রাম হচ্ছে আমার নানার আসল বা মূল বাড়ি, কামাল প্রতাপ গ্রাম। এবং নড়াইলে হচ্ছে আমার আব্বা দীর্ঘ 12 বছর নড়াইলে সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো ওইখানে আমার আত্মীয়। মেহেরপুরে তো ছিলেন আপনার বাবা? না, আমার আব্বু মেহেরপুরে ছিলেন না, চুয়াডাঙ্গা হচ্ছে পৌর ডিগ্রি কলেজের হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তারপরে হচ্ছে উনি ইয়াতে ছিলেন, নড়াইলে ছিলেন, নড়াইলে আব্দুল হাই সিটি কলেজ, আব্দুল হাই ডিগ্রি কলেজ, তারপরে সিরাজগঞ্জে 2টা কলেজে ছিলেন আব্বু, তারপরে চাঁদপুর, ইয়াতে মির্জাপুর হচ্ছে আপনার টাঙ্গাইলে সম্ভবত, না টাঙ্গাইলে ছিলেন। হ্যাঁ, আচ্ছা বাঁধন, আমরা একটু নিয়ে আসি। আপনি কি নিশ্চিত এই মৃত্যুগুলো সেনাবাহিনীর হাতে? অবশ্যই, এগুলো তো সরাসরি ডকুমেন্টেড আছে, লাইভ ভিডিওতে আছে। এবং গুলি করার পরে মানুষটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে গলার উপরে বুট জুতো তুলে দিয়েছে, আপনি দেখেন নাই? এই ছবিটা বিভৎস। কয়েকদিন একটা পাথর দেখলাম, একটা লাশের উপরে একটা পাথর দেয়া হচ্ছে, আর এখানে দেখলাম লাশের মুখে জুতো। না, ছেলেটা তখনও মারা যায় না, ছেলেটা কিন্তু পা ধরেছিল, আপনি ছবিটা খেয়াল করলে দেখবেন ছেলেটা তখনও মারা যায় নাই। হ্যাঁ, গলায় এখানে যে মানে বুট জুতো দিয়ে যে গলায় পাড়া দিচ্ছে, সে কিন্তু পাটা ধরেছিল। এটাই গোপালগঞ্জ, আপনি গলায় পাড়া দিতে পারবেন কিন্তু সে কিন্তু ধরে থাকবে পা, সহজে ছাড়বে না। মৃত্যু মুখে দাঁড়ায়ও সে ওই আর্মির পা ধরে আছে। হ্যাঁ, তো আমি জানি না পরবর্তীতে ছেলেটা মারা গেছে কিনা, তার কারণ হচ্ছে তাকে তো আর্মি নিয়ে গেছে, চ্যাংদোলা করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমরা কিন্তু এখনো জানি না। টোটাল হতাহতের সংখ্যা আমরা এখনো পরিষ্কার না, কারণ বিভিন্ন এলাকায় ভাগ করে দিচ্ছে। আমি যে 5 জনের সাথে কথা বলতেছি, 5 জন কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় আটকা পড়ছে। এক এক দিক থেকে তো একজন মুভ করতেছিল, বিভিন্ন জায়গায় হচ্ছে সাইড করে দিচ্ছে তাদেরকে। হ্যাঁ, আর এর ভিতরে কিছু মানুষ, আমার পরিচিত একজন বলতেছিল যে তার সামনে একজনের মাথায় গুলি খাইছে কিন্তু মারা যায় নাই, তখনও মারা যায় নাই। এগুলো খুব বিভৎস ভাই, এগুলো দেখার মতো না।
এবং আমাকে আর্মি একজন বাংলাদেশের বলল, মানুষের বিভিন্ন টাকায় মসজিদ কেনা থেকে বন্দুক দিয়ে গুলি মসজিদ করছে। থেকে মাইকিং করা হচ্ছিল, বিভিন্ন মসজিদ থেকে হ্যাঁ, তা মাইকিং। আপনার 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 এলাকার মানুষ গুলি করে মেরে ফেলে দিচ্ছে, তো আপনার এলাকার মানুষ আগায় আসবে না? মসজিদ থেকে মাইকিং করছে, যে যারা পারছে তারা ফোন দিয়ে বলছে যে ভাই তুই আয়, আমার তো মাইরে ফেলালো। কিছু একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে বাঁধন। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে 5ই আগস্টের পরে গোপালগঞ্জে পুরো প্রশাসনটা, ডিসি, এসপি, ইউএনও, তাদেরকে আনা হয়েছে যারা জামাত শিবিরের লোকেরা, যারা খুব মেন্টালি ওদেরকে প্রতিপক্ষ, ওই মানুষগুলোকে প্রতিপক্ষ ভাবতে অভ্যস্ত। সেটারই ফলাফল হতো আজকে দেখলাম সেটা। আপনি যদি দেখেন ওই যে 5ই আগস্টের পরে সবচেয়ে বড় মিছিল কোন থেকে বের হয়েছে? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে, হ্যাঁ, আজম ভাইয়ের নেতৃত্বে, শাহাবুদ্দিন আজম ভাইয়ের নেতৃত্বে। সেইখানে তারা কি পলিটিক্সটা করলো, সেখানে কিন্তু আর্মি জড়িত ছিল সরাসরি। আর্মি গুলি করলো 8 বছরের একটা ছেলের গায়ে। আপনি চিন্তা করেন, 8 বছরের একটা ছেলের গায়ে আপনি যদি গুলি করেন, এলাকার মানুষ একটাও স্থির থাকবে? এলাকার মানুষ সব গিয়ে ওই আর্মিদেরকে দৌড়ানিতে দিল, তো দিল, আর্মির যে গাড়িটা আছে গাড়িটা পড়ে দিল। এটা হচ্ছে ওদের রাজনীতি। ওরা তারপরে ওই দুইটা মামলা, ওই মামলায় সবাই আসামি বানাইলো, সবাই আসামি, আওয়ামী লীগের সবাই আসামি, সবাই জেলে। অথচ শুরুটা হয়েছে কিন্তু আর্মির গুলিতে, শুরুটা করছে আর্মি, এবং আর্মি গুলি করে এই ঘটনার সূত্রপাত ঘটাইছে। 8 বছরের একটা বাচ্চা যদি আপনার সামনে গুলি খায়, আপনি স্থির থাকবেন? হাতে অস্ত্র আসতে কি হয়েছে? আর্মি ফার্মি দেখার টাইম নেই। কোন কর্মসূচির খবর জানেন পরবর্তী? মানে এনসিপির পক্ষ থেকে? এনসিপি আমি যতটা শুনেছি সারা বাংলাদেশে, সারা দেশে তাদের উপর হামলার প্রতিবাদে মিছিল হচ্ছে বিভিন্ন এলাকায়। আচ্ছা, ওরা তো মিছিল করতে পারে, এখন তারা মিছিল করবে, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি সাংগঠনিক কোনো ধরনের কোনো ঘোষণার কথা আমি শুনি নাই। ছাত্রলীগের পক্ষ থেকে, ছাত্রলীগের সাদ্দাম একটা ডাক দিয়েছে, ছাত্রলীগের যারা কর্মীরা আছেন আশেপাশে যেই সব জেলা আছে সেই সব জেলার ছাত্রলীগের কর্মীদেরকে রাস্তা বন্ধ করে দিতে বলেছেন, এবং ঢাকাতে যারা আছেন, ঢাকাতে সারা বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক কর্মীরা আছেন, তাদেরকে বলেছেন মার্চ টু যমুনা কর্মসূচি দিতে। আমি জানি না এটা কতটুকু সফল হবে, তারপরেও আমি বর্তমান যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে মাঠে নামার সময় এসেছে। গোপালগঞ্জ একটা নতুন পথ তৈরি করলো, অথবা প্রতিবাদ তৈরি করলো গোপালগঞ্জ। আপনি কিভাবে শেষ করবেন বাঁধন? না, গোপালগঞ্জের পথই ধরতে হবে। সারা বাংলাদেশে আমাদেরকে একটা স্লোগানে দিতে হবে, গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে পাকিস্তানি বাহিনী, যে এনসিপি, এরা তো আসলে বাংলাদেশি না। এরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, পাকিস্তানের সাথে ব্যবসার রাস্তা খুলতেছে, পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট পরিচালনা করতেছে, পাকিস্তান তাদেরকে হচ্ছে ভিসা ফ্রি ঢুকতে দিচ্ছে। তো আমাদেরকে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই যে সাধারণ মানুষগুলো আজকে মারা গেল, এদের মৃত্যুর জবাব কে দিবে? হ্যাঁ, এরা পাকিস্তানি বলেই গোপালগঞ্জের উপরে এদের এত আক্রোশ, কারণ গোপালগঞ্জের সন্তান বাংলাদেশকে স্বাধীন করেছে। গোপালগঞ্জের সন্তান বাংলাদেশকে স্বাধীন করেছে, এই আক্রোশ, এই যে 54 বছরের আক্রোশ, এরা সেই আক্রোশ মেটাচ্ছে। তো বাংলাদেশকে এদের হাত থেকে মুক্ত করতে হবে। গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ মুক্ত করো। এই কথা বলেই আমি আজকে শেষ করব। ভালো থাকবেন বাঁধন। যারা হতাহত হয়েছেন পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা, আমরা তাদের পক্ষে থাকবো, যেভাবে পারি, যতভাবে পারি তাদের পক্ষে থাকবো আমরা। সবাইকে শুভেচ্ছা, সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।